ফাইনালি আপনাদের রিকোয়েস্টের ভিডিও Xiaomi Redmi Note 14 Pro Plus এই ফোনের ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আরও 4 মাস আগে আমাদের চ্যানেলে দেওয়া হয়েছিল। বাট আমি তখন কি বলছিলাম, এই ফোনের যদি ফুল রিভিউ দিতে হয় তাহলে সেটা 2-3 মাস ব্যবহার করেই আমরা দেব। এবং ফাইনালি 4টা মাস হয়ে গেল এই ডিভাইসটার ফুল রিভিউ এখন আপনারা পেতে যাচ্ছেন। আমাদের টেস্টিং রেজাল্টগুলো সব কিছুই শেয়ার করতে পারবো। হয় কি রেডমি বা Xiaomiর ডিভাইসগুলো মানুষজন কিনতে গেলে একটু কনফিউজড থাকে যে সফটওয়্যারগত কোনো প্রবলেম ফেস করবো কিনা, এবং ফার্স্টের দিকে অনেক ধরনের সমস্যা আমরা দেখি, আস্তে ধীরে ওরা আপডেট দিয়ে অনেক কিছু ফিক্স করা ট্রাই করে। এই ডিভাইসটার ক্ষেত্রে কিন্তু সেই ধরনের কনফিউশন আমাদের ছিল এবং অলরেডি আমরা অনেক কিছু জানছিলাম যে হয়তো এই ফোনে এটা কাজ করছে না। বাট আসলে কি অবস্থা, এই মুহূর্তে দাঁড়িয়ে কি অবস্থা, চলুন সেই বিষয়টাই ফাইন্ড আউট করি। Redmi Note 14 Pro Plus আপনারা পেয়ে যাবেন SMS গ্যাজেটে রাইট নাও 36,000 টাকার আশেপাশে চাইনিজ ভ্যারিয়েন্ট। এটা কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্ট ওইটাই, এবং এইটাই সেই রিভিউ ইউনিট যে নেপাল থেকে আমি এসে আনবক্সিং করছিলাম, মনে আছে সেই জিনিসটাই এই জিনিস। তো যাই হোক, SMS গ্যাজেটের শপ রয়েছে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটিতে, আর ভিডিও ডেসক্রিপশন তাদের ইনফরমেশন মেনশন করা আছে। আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশনে অনেক কিছু বলা হয়েছিল, তো আমি আর ডিজাইনের ওই পার্টে গেলাম না। নর্মালি আমরা ওদের অ্যাডটার থেকে যতটুকু জানতে পারছি এই ফোনটা বেশ শক্তপোক্ত, আর ফ্রন্টের এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2, এবং অনলাইন তথ্য অনুযায়ী রিয়ার প্যানেলের গ্লাসটা হলো কর্নিং গরিলা গ্লাস 7i। বডি ফ্রেমটা নিয়ে অনেকে কনফিউজড ছিলেন, এবং আমাদের ফার্স্ট ইমপ্রেশনেই বলছিলাম এটা প্লাস্টিক, এবং আফটার 4 মান্থস এটা প্লাস্টিকই আছে। তবে প্লাস্টিকের নিচে মেটালের ওরা একটা ফ্রেম ব্যবহার করছে। আপনাদের খেয়াল আছে আমরা একটা রিয়েলমির ফোনের উপরে ওই যে বাস গাড়ি উঠাই দিয়েছিলাম, ওইটা খোলার পরে আমরা কি দেখছিলাম ভিতরের ফ্রেমটা আবার মেটাল দিয়ে করা। এই ফোনটার ক্ষেত্রে বিষয়টা সেরকম করা হয়েছে। এছাড়াও IP রেটিংয়ে বেশ ভালো, আপনি চাইলে পানি টেনে দিয়ে একটু চুবাইতে পারেন, সমস্যা নেই। প্রয়োজনীয় পোর্টস বাটন আছে 3.5mm হেডফোন জ্যাক বাদে, তবে দুইটা নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকাতে এই ফোনটা দিয়ে কথা বলে বেশ মজা পাবেন। অপর প্রান্তের ব্যক্তি বিশেষ করে সে কিন্তু বেশ ক্লিয়ার একটা সাউন্ড পাবে। আপনি যদি কোনো নয়েজি এরিয়াতেও থাকেন, ইভেন আপনি নিজেও বেটার সাউন্ডটা পাচ্ছেন। রেডমি তাদের এই ডিভাইসটাতে হালকা কার্ভ একটা প্যানেল ব্যবহার করছে। এটা খুব আহামরি লেভেলেরও কার্ভ না, আবার ফ্ল্যাটের পর্যায়েও পড়ে না, তো খারাপ লাগছে না দেখতে। যার চিন বেজেল কিন্তু ন্যারো বা সিমেট্রিক্যাল পর্যায়ে আছে, একদম সুপার লেভেলের ন্যারো না হলেও সিমেট্রিক্যাল একটা ভাইব ক্রিয়েট করে। সাইজ হলো 6.67 ইঞ্চ। মূলত এটা অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দেয়, এবং আমাদের এই যে গত 4 মাস ব্যবহারে 120 হার্টজ নিয়ে কোনো ধরনের প্যারায় পড়তে হয়নি। আমরা দেখছিলাম বরাবরই এটা 120 হার্টজ ঠিকভাবে পুশ করছে। HD10+ এর সাপোর্ট কিন্তু এটাতে আছে, এবং 3000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। তো নর্মালি অটো ব্রাইটনেসে যখন কিনা আপনি আউটডোরে গিয়ে ব্যবহার করছেন, ডিরেক্ট সানলাইট এটা চালাতে কোনো সমস্যা হয়নি, এমনকি ডিরেক্ট সানলাইটের ছবি তুলতে গিয়েও কোনো প্রবলেম ফেস করতে হয়নি। এই ডিসপ্লেটা বেশ ভালোভাবে ভিজিবল। কালারের একিউরেসি নিয়ে বলতে গেলে যতটুকু বোঝা যাচ্ছে এটা একদম একুরেট কালার দেয় না, তার চাইতে বরং একটু পাঞ্চি করে প্রেজেন্ট করে, যেটা যারা ওই মানে মিডিয়া কনজাম্পশন করেন, একটু কালারফুল ভালো লাগে, তাদের কাছে এটা ভালো লাগারই কথা। যেহেতু এই ফোনটার ডিসপ্লে একদম সুপার লেভেলের কার্ভড না, যে কারণে কিন্তু আমরা ওই জিয়া পাইনি, কি বলে মিসটাচ জনিত কোনো প্রবলেম পাইনি। অনেক সময় কার্ভড ফোনে এই প্রবলেমটা ফেস করতে হয়, বাট এইটার ক্ষেত্রে আমরা ওই ধরনের ইস্যু ফেস করিনি। স্পিকার স্টেরিও লাউডনেস বেশ ভালো, বেশ ক্লিয়ার সাউন্ড দেয়। ফুল ভলিউমে আমাদের ডিভাইস থেকে আমরা ডিস্টরশন পাইনি। ইয়ারফেসের সাউন্ড ঠিকঠাক আছে। এবার আসছি সফটওয়্যারে। স্মার্টফোনটি রান করছে HyperOS 1 বেসড অন Android 14, এবং Xiaomi ক্লেম করছে ওরা 3 বছরের মেজর আপডেট দেবে। তো আশা করছি খুব শীঘ্রই হয়তো এটাতে Android 15 আপডেট চলে আসবে এবং HyperOS 2তেও জাম্প করবে। বাট এই যে HyperOS 1, এটা মানে আমাদের হাতে ফোন আসার পরে এই যে গত 4 মাসে বেশ কয়েকবার কিন্তু আপডেট আসে। ইভেন গত 2 দিন আগেও একটা আপডেট আসছে, যেখানে দেখলাম ক্যামেরাতে কিছুটা ইম্প্রুভমেন্ট আসছে প্রত্যেকটা লেন্সের ক্ষেত্রেই। আর চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন নিয়ে আমাদের একটু দ্বিধায় থাকতে হয়, সেই সাথে যেহেতু এটাতে ওই HyperOS রয়েছে, সুতরাং আরও বেশি দ্বিধায় থাকতে পারেন অনেকেই। বাট এই ফোনটা কিন্তু মোটামুটি একটা ভালো রেজাল্ট দিচ্ছে রাইট নাও দাঁড়িয়ে। যেমন ধরুন এটাতে কোনো ধরনের সফটওয়্যার ইনস্টলেশনে আমাদের প্রবলেম ফেস করতে হয়নি, যেহেতু GSM সার্ভিস আপনি পেয়ে যাচ্ছেন, এবং SMS গ্যাজেট থেকে যখন আপনারা নেবেন, চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন আপনি নিলেও আপনাকে সেটা এনেবল করে দিচ্ছে, সুতরাং ওইটা নিয়ে কোনো প্যারা নেই। সব ধরনের অ্যাপগুলো আপনি ইনস্টল করতে পারবেন। এমনকি এটাতে কিন্তু নোটিফিকেশন জনিত প্রবলেম আমরা ফেস করিনি। মাঝে মাঝে একটু ডিলে লক্ষ্য করেছি, বাট নোটিফিকেশন আসছে ঠিকঠাকভাবে, OTP আসছে ঠিকঠাকভাবে। এমনকি গুগলে অটো সেভ হচ্ছে পাসওয়ার্ড, যেমন ফেসবুকের ক্ষেত্রেও আমরা সেটা পেয়েছি, এবং পারফেক্টলি এটা ওয়ার্ক করছে। স্ক্রিনশটে হয়তো আপনি দেখছেন। এছাড়াও গুগল প্লে স্টোর বা গুগল প্লে স্টোরের বাইরের যে অ্যাপ্লিকেশনগুলো থার্ড পার্টি, সেগুলো ইনস্টল করতে গিয়েও কিন্তু কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি এই ডিভাইসটাতে, সেগুলো ইনস্টল হচ্ছে। ফার্স্টের দিকে কিছু ইস্যু ছিল, বাট এখন সে কিন্তু এইগুলো ওরা ফিক্স করা ট্রাই করছে, এবং মোটামুটি স্ট্যাবলভাবেই পারফরমেন্স দিচ্ছে এই স্মার্টফোনটি। এই ফোনটার ম্যাপিংয়ে ফার্স্টের দিকে একটু ঝামেলা আমরা পেয়েছিলাম, বাট রাইট নাও দাঁড়িয়ে আমরা কয়েকটা জায়গায় টেস্ট করে দেখলাম, এবং এটা পারফেক্টলি ওয়ার্ক করছে কোনো ধরনের সমস্যা ছাড়াই। এবং যেহেতু ম্যাপিংয়ে কাজ করছে, এখানে যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো গুগল ম্যাপকে ইউজ করে, লাইক আপনি হয়তো পাঠাও ব্যবহার করতে পারেন বা ফুড প্যান্ডা ব্যবহার করতে পারেন, সেই অ্যাপগুলোও কিন্তু পারফেক্টলি ওয়ার্ক করছে ম্যাপিংয়ের ক্ষেত্রে।
তবে মাগনা বেশ কিছু ব্লোটার আছে যেগুলো মানে চাইনিজ ভ্যারিয়েন্ট যখন কিনবেন আপনি অনেকগুলো ব্লোটার পেয়ে যাবেন। এগুলো আমরা আনইনস্টল করি না, এখনও ইচ্ছা করেই রেখে দিয়েছিলাম। তো এই অ্যাপগুলো মাঝে মাঝে আপনাকে নোটিফিকেশন দিয়ে একটু বিরক্ত করতে পারে। আর একটা বিষয় হলো এগুলো ব্যাকগ্রাউন্ডে অনেক সময় রান হয়ে থাকে, তো এগুলো আপনাদের লাগবে না আইনো, সেক্ষেত্রে আনইনস্টল করে নেবেন আর কি, আর একটু ক্লিন ভাইব পাওয়ার জন্য। এমনিতে MIUI এর তুলনায় HyperOS কিন্তু তুলনামূলকভাবে বেশ কিছুটা লাইট, প্রায় সিমিলার দেখতে লাগলেও বা ফিচার্স অলমোস্ট ঠাসা একই রকম, কিন্তু তারপরেও এটার চাইতে এটা একটু লাইটার মনে হয়। ইভেন আপনি যখন HyperOS 2 পাবেন তখন আরও একটু বেটার বা একটু স্মুথ ফিল দেয় আর কি, লাইক ওইটার অ্যানিমেশন একটু ডিফারেন্ট করা হয়েছে, ওয়ালপেপার স্টাইল আর বেশ কিছু জায়গায় একটু চেঞ্জেস ওরা আনছে আর কি। Note 14 Pro Plus এর রিয়ারে তিনটা শুটার রয়েছে এবং তিনটা শুটারই একটা ছাতার নিচে, একটা গ্লাসের নিচে। তো একটা গ্লাসের নিচে হওয়ার কারণে যেটা হয় এর উপরে বেশি স্মাচেস বসে, ফিঙ্গারপ্রিন্ট বসে, ছবি তোলার আগে একটু ক্লিন করে নেবেন, না হলে ছবিগুলো কিন্তু ঝাপসা ঘোলাটে আসার পসিবিলিটি আছে। মেইন শুটার হিসেবে রয়েছে লাইট হান্টার 800 OV50A, মূলত অমনিভিশনের সেন্সর, এবং এই সেন্সরটা মোটামুটি বেশ ভালোই। পরবর্তী শুটার হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের Zen 1 স্যামসাংয়ের শুটার, যেটা মূলত টেলিফটো জুম লেন্স 2.5x অপটিক্যাল জুম পাওয়া যাবে। এছাড়াও রয়েছে একটি 8 মেগাপিক্সেলের অ্যাজ ইউজুয়াল শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 20 মেগাপিক্সেলের শুটার। যদি কিনা প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করেন 13 Pro Plus, তাহলে কিন্তু ওটা ছিল 200 মেগাপিক্সেল, বাট এখানে এসে আমরা 50 মেগাপিক্সেল হতে দেখছি। মেগাপিক্সেলে ছোট হলেও এই সেন্সরটা কিন্তু বেশ ভালো, 800 যেটা। সো এইটা প্রপার লাইটিং কন্ডিশন বা একটু লো লাইট এরিয়াতেও বেশ ভালো রকমেরই লাইট ক্যাপচার করতে পারে আসলে। ডে লাইট কন্ডিশনে ভালো শার্পনেস ডিটেল আমরা পেয়েছি, লাইট সোর্স মোটামুটি হলেই চলে। আর কালারের অ্যাকিউরেসি, এটা আমরা তো রেডমির টোনটা আসলে জানি যে নর্মালি একটা ন্যাচারাল টাইপের টোন দেয়, একটু মরা অনেক সময় লাগে, অনেকের এইটা নিয়ে একটু কমপ্লেনে ছিল, বাট এই ফোনটার ক্ষেত্রে এসে ওরা হালকা একটু পপ আপ করছে, যেটা ওভার স্যাচুরেটেড না, ওভার ইয়াও না, কি বলে ভাইব্রেন্টও না, বাট দেখতে ভালো লাগতেছে। আই হোপ এটার কালার টোন আপনাদের কাছে মোটামুটি ভালোই লাগবে। তবে একটা জায়গায় ইস্যু স্টিল আছে, বেশ কিছু ক্যামেরার আপডেট আসলেও এখনও যে ইস্যুটা ফেস করছে সেটা হলো হাইলাইট ব্যালেন্সিংয়ে কিছুটা ইস্যু এখনও এই স্মার্টফোন আপনি ফেস করবেন, যেটা আমরাও ফেস করছি। বাট ওভার কন্ট্রাস্টে হয়তো ফার্স্টের দিকে ছবিগুলো যে জিনিসটা এখন আবার ওরা ফিক্স করতে পারছে, ওভার কন্ট্রাস্টে হচ্ছে না, আগের তুলনায় বেশ কিছুটা লেস কন্ট্রাস্টে মনে হয়েছে। তো এটা দিয়ে যখন আমরা লো লাইটের এই ছবি তুলছিলাম সেই ছবিগুলো কিন্তু কাজে লাগার উপযোগী ছিল একদমই, বাট আপনি যদি নাইট মোডে যান রাতের বেলা সেক্ষেত্রে ভালোই আউটপুট বের করতে পারে, খুব বেশি টাইম নেয় না। প্লাস এইটাতে যেহেতু ওয়াইএস রয়েছে, খুব যে স্টাডি হাতে ধরে রাখতে হয় এমনটাও না। রাতের ছবিগুলো তুলনামূলকভাবে কন্ট্রাস্টি মনে হয়েছে, বাট আমার মনে হয় এইটুক কন্ট্রাস্টের পরিমাণ বাড়লে খুব একটা খারাপ লাগে না রাতের ছবিতে অ্যাটলিস্ট। এখন এই হাইলাইট ব্যালেন্সিংয়ের ব্যাপারটা ফিক্স করতে পারলে হয়, কারণ এই যে 36,000 টাকা প্রাইস পয়েন্ট, এর চাইতেও কম দামে কিন্তু আরও বেটার খেলোয়াড় আছে অলরেডি। যেমন ধরেন Honor 200, এই ডিভাইসটার ক্যামেরা কিন্তু বেশ ভালো, ইভেন ওইটাতে আপনি টেলিফটো জুম লেন্সও পেয়ে যাচ্ছেন। ওইটারও চাইনিজ ভ্যারিয়েন্টের ডিভাইস আপনি রাইট নাও পেয়ে যাচ্ছেন 35,000-এর আশেপাশে। সো ক্যামেরাতে যদি সাইড বাই সাইড, আমার কাছে যেহেতু ফোনটা নেই দেখাইতে পারলাম না, বাট থাকলে আমার মনে হয় ওই ফোনটার মেইন ক্যামেরা এর চাইতে খারাপ রেজাল্ট দিত না, বরং হয়তো একটু এগিয়ে থাকলেও থাকতে পারে। বাট এই ডিভাইসটার আবার পোর্ট্রেট মোড কিন্তু বেশ ভালো, এখানে আপনারা টেলিফটো জুম লেন্স পেয়ে যাচ্ছেন, যে কারণে 2xও আমরা ছবি নিতে পারছি, এবং 2xের ছবিগুলো কিন্তু বেশ ভালো লাগছে। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা খুবই ন্যাচারাল মনে হয়েছে, এবং এইচ ডিটেকশনও বেশ ভালো করছে। তবে চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলোতে, মানে যে কোনো ব্র্যান্ডেরই দেখবেন যে স্ক্রিনটা একটু সফট করে দিয়ে প্রেজেন্ট করে, একটু ব্রাইট করে প্রেজেন্ট করে, ওই বিষয়টা এই ফোনেও আছে। এখন এইটা অনেকের কাছে খুবই পজিটিভ একটা ব্যাপার, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, এটা আপনাদের উপরেই থাকলো। আপনারা কমেন্ট করে জানান এই ছবিগুলো আপনাদের কাছে আসলে কেমন লাগছে। আলট্রাওয়াইড শুটারটা একেবারে অ্যাজ ইউজুয়াল টাইপের হয়ে গেছে, যেটা খুবই বেসিক ছিল, এটা অ্যাটলিস্ট 13 মেগাপিক্সেলও করতে পারতো ওরা। যাই হোক, এইটা মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে বেশ কিছুটা দুর্বল মনে হয়েছে। আমার মনে হয় শুধুমাত্র প্রপার লাইটিং কন্ডিশনেই এর থেকে আপনারা ইউজেবল আউটপুট বের করতে পারছেন। ভালোর দিকেই থাকে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা, বিশেষ করে আউটডোর কন্ডিশনে শার্পনেস ডিটেল ভালো পেয়েছি। স্টিল এই জায়গায় আমরা দেখছি স্ক্রিনটা ওই যে গ্লো করছে, একটু সফট করে প্রেজেন্ট করছে, ওই যে চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনে এই ব্যাপারটা থাকে আর কি। ইনডোরের দিকে বেশ কিছুটা সফট করে ফেলে, এমনকি নয়েজ গ্রেনের দেখাও পেয়েছি বেশ কিছুটা। তো একটু ভালো লাইট দিতে পারলে এই সেন্সরটা থেকেও আপনি একটা বেটার আউটপুট বের করতে পারবেন। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 FPS, ওয়াইএস ইআইএস থাকাতে স্টেবিলিটি ভালোই পাবেন। লেন্স সুইচিংটা অতটা স্মুথ হওয়ার কথা নাই বাজেটের ফোনে, মোটামুটি ভালোই ট্রাই করছে। আর সেই সাথে এইটা যখন লেন্স সুইচ করে আপনি আলট্রাওয়াইডে যাচ্ছেন তখন গিয়ে কিন্তু আবার 1080p নেমে আসবে, ওইটা আবার 4K তে রেকর্ড করার ক্ষমতা রাখে না। সো ওই জুমটুম না করে পারলেই মনে হয় বেশি ভালো আর কি। এখন ঘুরে ফিরে ওটাই আমি বলবো, ক্যামেরাতে এসে দেখুন এইটাকে যদি কম্পেয়ার করেন 200-এর সাথে, তাহলে একদম হাড্ডাহাড্ডি লড়াই হবে একদম শিওর। ওই ফাইটে হয়তো নাও টিকে থাকতে পারে। যাই হোক, আমরা ট্রাই করবো যদি এই ফোনটা ম্যানেজ করে আবার একটা কম্পারিজন দেওয়া যায়। এনিওয়ে, এই স্মার্টফোনের প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3।
যদি কিনা 13 Pro Plus-এর সাথে কম্পেয়ার করেন ডেফিনেটলি এই জায়গায় আপনি ইমপ্রুভমেন্ট পাচ্ছেন, এই প্রসেসরটা তার চাইতে এগিয়ে থাকবে অবশ্যই। তবে স্টোরেজ টাইপ হিসেবে আমরা আরও বেটার কিছু আশা করছিলাম। এই ফোনটার স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে কিন্তু UFS 2.2, যদিও ওরা ক্লেম করছে যে এই ফোনটার হাইয়েস্ট যে ভ্যারিয়েন্টটা একেবারে হাইয়েস্ট 512 GB ভ্যারিয়েন্ট, ওইটাতে UFS 3.1 ব্যবহার করা হয়েছে, মানে এই প্রসেসরটা সাপোর্ট নেয় আসলে ওইটা, বাট আপনি এই লোয়ার ভ্যারিয়েন্টগুলোতে পাচ্ছেন না, এবং আমার মনে হয় না যে ওই 512 GB ভ্যারিয়েন্ট এটা বাংলাদেশ থেকে খুব একটা কেউ কিনবে। তো এরকম প্রাইস পয়েন্টে এসে এখনকার দিনে আমরা মানে রিড স্পিডটা আর একটু বেটার আশা করি আসলে, মানে স্টোরেজ টাইপটা আর একটু বেটার আশা করি। LPDDR4X র্যাম রয়েছে এখানে, ফোনটা পাওয়া যায় 8 এবং 12 GB র্যাম ভ্যারিয়েন্টে 256 এবং 512 GBতে। এমনিতে রেগুলার ইউজেসে এই স্মার্টফোনের পারফরমেন্স কিন্তু বেশ ভালোই। এই যে গত 4 মাস আমাদের কাছে ডিভাইসটা রয়েছে, রেগুলার ইউজেসে ফোনটাকে আমরা গরম হতে দেখিনি, হালকা ওয়ার্ম হয়, এটা মোটেই ওভারহিটের পর্যায়ে পড়ে না, এমনকি থার্মাল থ্রোটলও করছে না নর্মাল ইউজেসে। প্লাস এই ফোনটাতে মাল্টিটাস্কিংয়ে ভালো রেজাল্ট দিচ্ছে। আমাদের হাতে একটা 12 GB র্যাম ভ্যারিয়েন্টের ফোন, 12 GB র্যাম মোটেই কম না একটা ফোনের জন্য, অনেক র্যাম এটা। এবং এই ফোনটা দেখলাম 10-12টা অ্যাপ্লিকেশন ইজিলি হ্যান্ডেল করতে পারছে, ব্যাকগ্রাউন্ডে রেখেও কাজ করা যাচ্ছে, সে দীর্ঘক্ষণ ঠিকভাবে ধরে রাখতে পারছে, মানে মোটামুটি একটা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ফোনের মাল্টিটাস্কিং যেমন আপনি আশা করেন ওইটা সে ডেলিভার করছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম কিন্তু একদমই ডিসেন্ট, এই জায়গাটাও ঠিকঠাক আছে, কখনো আমরা ক্র্যাশ করতে দেখিনি কোনো অ্যাপকে এখন পর্যন্ত। আর যেটা শুরুতেই বলছিলাম, চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন হওয়া সত্ত্বেও সমস্ত অ্যাপগুলোই ঠিকঠাকভাবে এটাতে রান করা যাচ্ছে। গেমিং টেস্টের জন্য প্রথমে আমরা ট্রাই করি গেনশন ইম্প্যাক্ট, কাস্টম গ্রাফিক্স 60 FPS প্লে করা হয়, এবং যেটা দেখলাম ফার্স্টের দিকে ভালো রেজাল্ট দিচ্ছে, স্ট্যাবল পারফরমেন্স ধরে রাখতে পারছে, ফ্রেম রেট খুব একটা ওঠানামা করছিল না, বাট সময়ের সাথে লাইক 20 মিনিট প্লাস যখন হচ্ছিল তখন এটা কখনো 55 নেমে আসছিল, 57-55 এর মাঝে ঘোরাঘুরি করছিল। তবে আরও লং টাইমে গিয়ে ঘন্টাখানেকের পর্যায়ে যখন চলে যাওয়া হয় তখন কিন্তু এইটা পারফরমেন্স কিছুটা ছেড়ে দিচ্ছিল, থ্রোটল ডাউন করছিল, বোঝা যাচ্ছিল, এবং ফোনটা মোটামুটি হিট জেনারেট করছিল ওই টাইমে গিয়ে। আর ওই টাইমে আমরা কখনো 50-50-এর নিচেও নামতে দেখছিলাম। তো যেটা হয় লং টাইমে এরকম ভারী গেম যদি খেলেন সেক্ষেত্রে আপনি পারফরমেন্স কিছুটা ড্রপ করতে দেখবেন। আর পাবজির ক্ষেত্রে কিন্তু আমরা ট্রাই করি HDR এক্সট্রিমে 60 FPS প্লে করা হচ্ছিল, তো এইখানেও রেজাল্ট কাইন্ড অফ ওই গেনশন ইম্প্যাক্টের মতোই ছিল, তবে গেনশন ইম্প্যাক্টে যত বেশি প্রেশার দিচ্ছিল পাবজির ক্ষেত্রে বোঝা যাচ্ছিল সে অতটাও চেপে ধরছে না আর কি ফোনটার উপরে। এখানেও 52 থেকে 60-এর মাঝে ঘোরাফেরা করছিল লং রানে গিয়ে, মাঝে মাঝে মাইক্রো স্টার্টার পেয়েছি, একদম অ্যাকশন মোমেন্টে গিয়ে টুকটাক ল্যাগের দেখাও পেয়েছি এই ডিভাইসটা থেকে। এর বাইরেও আরও দু একটা গেম প্লে করা হচ্ছিল, সেগুলোর রেজাল্ট খারাপ ছিল না, যেমন COD-এর ক্ষেত্রে রেজাল্টটা তুলনামূলকভাবে বেটার ছিল, গ্রাফিক্সও ভালো আসছে, প্লাস স্মুথ রেজাল্ট দিচ্ছিল আর কি। এখন যদি কিনা আপনার বাজেট আরেকটু থাকে, আমি বলবো ভাই এই প্রাইস পয়েন্টে এসে হালকা বাজেট বাড়িয়ে গেমিংয়ের জন্য যদি ডিভাইস চয়েস করেন তাহলে কিন্তু এখন ভাগা খেলোয়াড়রা চলে আসছে, সেগুলো দেখলে বরং আপনার জন্য আরও বেশি ভালো হবে। আর যদি মনে হয় না আমার একটা ডিসেন্ট পারফরমেন্স দরকার এবং এই প্রসেসর যতটুকু পারফরমেন্স ডেলিভার করছে আই হোপ আপনি ক্লিয়ার, সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন। রেগুলার পারফরমেন্স ওয়াইজ সে খারাপ না, বাট গেমিংয়ে এরকম বাজেটও আমার কাছে কমতেই মনে হয়। তবে ভাই এই ফোনের একটা ব্যাপার আপনার ভালো লাগবেই, ব্যাটারি 6200 mAh ব্যাটারি রয়েছে এবং 90 ওয়াটের চার্জিং সিস্টেম, যা দিয়ে 55 মিনিটের মতো লাগে ফুল চার্জ করতে এই ডিভাইস। বাট ব্যাটারি ব্যাকআপ এক কথায় দুর্দান্ত। আমাদের টেস্টিং পিরিয়ডেই এই ডিভাইসটা দেখছিলাম SOT দিচ্ছে 10.5 ঘন্টার মতো, এর চাইতেও একটু বেশি দেয়। তো আপনি যদি হেভি ইউজারও হয়ে থাকেন আপনি একদিন তো চালাবেনই, প্রায় 2 দিনের মতো চালাতে পারবেন যদি একদম মানে সেই লেভেলের ইউজারও হয়ে থাকেন। তবে ফোনটা একটু বাল্কি ফিল দেয় টু বি ভেরি অনেস্ট সামনের দিকটাতে, যেহেতু এই যে ক্যামেরার মডিউলটাও অনেক বড় সড়ো, এমনকি গ্লাসটা একটাই, যে কারণে এটার ফিলটা আরও বেশি মনে হয়। তো এক হাতে নিয়ে ব্যবহার করতে গেলে একটা টাইমের পর আপনার কাছে একটু বিরক্ত লাগতে পারে আর কি। Redmi Note 14 Pro Plus যখন ফার্স্টের দিকে আসে কিছু প্রবলেম আমরা ফেস করেছি অনেকেই, বিশেষ করে নোটিফিকেশনের ডিলে, বাট এগুলো কিন্তু এখন অলমোস্ট ফিক্স। ক্যামেরাতে কিছুটা ইস্যু এখনও আছে, আই হোপ এটাও ফিক্স করে ফেলবে ওরা। আর চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলোর জন্য এগুলো একটু কমন, এই যে নোটিফিকেশনের ব্যাপারটা। তারপরেও যদি আপনি ফেস করে থাকেন আপনার ডিভাইস স্টিল নাও, সেক্ষেত্রে আপনি অ্যাপ অটো স্টার্ট অন করে দিতে পারেন আর ব্যাটারির নো রেস্ট্রিকশনটাও অন করে দিতে পারেন, তখন গিয়ে কিন্তু এই ডিলের ব্যাপারটা থাকছে না। আর এদিকে দাম যেহেতু আগের চাইতে অনেকটা কমছে, তো এটা কিন্তু এখন আগের চাইতেও একটা বেটার জায়গায় আছে অবশ্যই। তারপরে আমি বলবো এই প্রাইস পয়েন্টের আরও কিছু ডিভাইস রয়েছে, যেমন আপনি Honor 200টা একবার দেখে নিতে পারেন, সেক্ষেত্রে কম্পেয়ার করে আমাদের ওইটারও ফুল রিভিউ দেওয়া আছে, তখন আপনি মনে হয় আরও বেটারভাবে ডিসিশন মেক করতে পারবেন কোনটা আসলে আপনার জন্য বেশি ভালো হচ্ছে, সেভাবেও ডিসিশন মেক করতে পারেন। আপনাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে Redmi Note 14 Pro Plus কেমন লাগছে, যারা ব্যবহার করছেন অলরেডি, এর বাইরে অন্য কোনো ইস্যু ফেস করছেন কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।